তোমরা কি জানো, গাছও না কথা বলে? ভাবছো এবার কি কথা বলছে? আরে না না, আমি বলছি না, বলছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। উনি এমনই একটি ছোট গল্প লিখেছিলেন যার নাম হলো গাছটা বলেছিল। হ্যাঁ, আজকে এই ছোট গল্প নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে তার আগে সৈয়দ মুস্তাফা সিরাজের সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করি। তিনি জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদে 14 অক্টোবর 1930 সালে এবং পরলোক গমন করেছিলেন কলকাতায় 2012 সালে 4 সেপ্টেম্বর। সম্ভবত 81 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। প্রকৃতিপ্রেমী সিরাজ গাছ ভালোবাসতেন, আর গাছের প্রতি ভালোবাসা, মাতৃত্ববোধ থাকার কারণে তার গল্পে বারবার এসেছে গাছের প্রসঙ্গ। গাছ এখানে প্রধান চরিত্র। পরিবেশ বিজ্ঞান নিরিখে এই গল্পটি পাঠ করলে আমরা সহজেই বুঝে যাই যে পরিবেশ ধ্বংসকারী বৃক্ষছেদক মানুষের বিরুদ্ধে লেখক প্রতিবাদী। গল্পটি জুড়ে যে মায়া বাস্তবের চাল এবং শেষেও যেন এই জাদুবলয় ভেঙেও না ভাঙার প্রকৌশল সিরাজ গ্রহণ করেছেন। গাছটা বলেছিল, এই গল্পটির কাহিনী সংক্ষিপ্তভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো শুরু করি। বুড়ি গিয়েছিল গাছটার তলায় পাতা কুড়াতে। গাছটা তাকে বলল, মর মর মর। ভয় পেয়ে বুড়ি বাড়িতে পালিয়ে এলো আর মরে গেল। তারপর তদন্ত শুরু। গ্রামের মানুষ, মোড়ল, শিক্ষক, যুক্তিবাদী সবাই মিলে বলল বুড়ি হার্ট অ্যাটাকে মারা গেছে। অথচ ডাক্তার অসীম বোস বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে চান। গ্রামবাসীদের বিশ্বাসে কথা বলা গাছটিকে তিনি চাক্ষুষ করতে ইচ্ছুক। তারপর তিনি গাছের কাছে গিয়ে হ্যালো বলতেই শুনতে পান গাছটা তাকে বলছে, মর মর মর। পরদিন সকালে অসীম বোসের মৃত্যু সংবাদ আসে। যদিও তার বিছানার পাশে এক টুকরো কাগজে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি নাকি সায়ানাইড খেয়েছেন। কিন্তু কেন? তার উত্তর এলো না। তার ফলে গাছটিকে বিপজ্জনক মনে করা হয়। পঞ্চায়েত থেকে গাছটিকে কেটে ফেলার কথা ভাবে, অথচ কিছু মানুষ গাছটিকে দেবতা জ্ঞানে পুজো করতে থাকে। হিন্দু পাড়া ও মুসলমান পাড়ার মাঝে নোম্যান্স ল্যান্ডে মাথা তোলা দাঁড়ানো গাছটিকে নিয়ে গ্রামে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। এ থেকে বোঝা যায় কুসংস্কার জিনিসটা এক শ্রেণীর ভাইরাস, যা মহামারী বাধায়। গাছের কথা বলা আর ক্রমিক মৃত্যুর ঘটনা, যে অবিশ্বাসী মন নিয়ে একের পর এক মানুষ গাছের কাছে যায় ও মরে, এইসব অকাল মৃত্যুর পিছনের রাজনৈতিক গন্ধ যেমন সত্য, কুসংস্কার ভাইরাসের আক্রমণে মহামারীর ব্যাখ্যা। হিন্দু মুসলমান পাড়ার সংযোগস্থলে পরিত্যক্ত নিঃসঙ্গ জমিতে একলা একটা উন্নত গাছ ক্রমশ মানবিক ভাষা শিখে যেন ভয়ালো মারাত্মক হয়ে ওঠে। সর্বোপরি গাছকে কেন্দ্র করে মাটি দখলের লড়াই, এ দুপক্ষের বোমাবাজি ও মৃত্যু। গল্পে গাঁও বুড়োর বিশ্বাস অনুসারে মানুষের কথা বলতে শিখে যাওয়া এই ব্যতিক্রমী গাছটা মানুষের জীবনে বুটমেরাং হয়ে আসে। গল্পে যেন প্রকৃতি ও মানুষের দ্বৈরথে প্রকৃতির চূড়ান্ত জয় দেখা যায়। সেই জয়ের কাহিনী অত্যন্ত সুন্দরভাবে হৃদয় সংবেদী সিরাজ লিপিবদ্ধ করেছেন। সভ্যতার মর্মে যে ক্লান্তি আর গভীর অসুখ, তার আরোগ্যের জন্যই হয়তো কোনো কোনো গাছ এইভাবেই কথা বলে। পরিশেষে একটু সচেতনভাবে গল্পটি পড়লেই বোঝা যায় এই লড়াই না নারী না পুরুষ তথা উভলিঙ্গ প্রকৃতির প্রতিশোধ। গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ তাই হয়তো গল্পের মধ্যে এই লাইনগুলি তুলে ধরেছেন। বৃহন্নলা, তুমি কথা বলো। বৃহন্নলা, এইসব দ্বিপদ প্রাণীদের তরপানি কেন সহ্য করছো তুমি? তুমি স্বয়ং প্রকৃতি, এ দৌরাত্ম্য অসহ্য। বৃহন্নলা, মুখ খোলো। আর অপ্রত্যাশিত বাতাসটা এলো। বৃক্ষলতা জুড়ে নোম্যান্স ল্যান্ডে বিশাল স্লোগান, মার মার শালাদের মার মার মার।
আজকে এটুকুই। গল্পটি আসলে সৈয়দ মুজতবা সিরাজ এই জন্যই লিখেছিলেন, গল্পের মধ্যে তিনি দুটি দিক স্পষ্ট করতে চেয়েছেন, যে আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে এখনো পর্যন্ত, সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছেন। যে গাছটা মর্মর বলছে, আসলে কি গাছ কথা বলে? না তো। যখন বাঁশ গাছেও শুনবে কখনো কখনো মর্মর শব্দ হয়, হাওয়া বাতাস লেগে একটা ধ্বনি উচ্চারিত হয়। হয়তো মানুষের সেই কুসংস্কারের মধ্যে কুসংস্কার আচ্ছন্ন হয়ে সেই কথাটা, সেই যারা বোঝে কম, যারা ওসব কথায় বিশ্বাস করে, তাদেরকে বোঝানো তো খুবই সহজ না। তখন এক শ্রেণী সেই লাভটা উঠিয়ে জমি দখলের জন্য হয়তো বলেছে যে গাছটা কথা বলে, আর ওখানে গেলে গাছটা মরমর বলবে আর যে যাবে সেই মরবে। এই ভয়ে আতঙ্কিত হয়ে হয়তো সেখানে আর কেউ যাবে না। তখন যারা সুবিধাভোগী, যারা রাজনৈতিক চিন্তাভাবনায় চলে, তারা সেই জমিটা দখল করে নেবে। আর যখন সেটা দেখে হয় না, তখনই লড়াই শুরু হয়, দুই পক্ষের লড়াই। তখনই আসল রূপ বার হয়, জমি দখলের লড়াই। আসলে এখানে কুসংস্কার আচ্ছন্ন মানুষকে ব্যবহার করে কয়েক সুবিধাভোগী মানুষ তাদের কার্যসিদ্ধি করতে চেয়েছে।